নমস্কার, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। বিধানসভা অধিবেশন চলছে, তৃতীয় দিনের কাজকর্ম সমাপ্তি হয়েছে, চতুর্থ দিন শুরু হতে যাচ্ছে। ঠিক এর আগ মুহূর্তে অর্থাৎ তৃতীয় দিন আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি দিল্লি থেকে ফেরত এসে বিধানসভা যোগদান করেছেন, যদিও তিনি গোটা অধিবেশনে দিনটিতে তিনি কিন্তু ছিলেন না। এই অধিবেশনে কিন্তু আমরা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে আমরা দেখলাম। আমরা চিকিৎসা থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিভিন্ন যারা কেন্দ্রীয় বিধায়করা ছিলেন তারা তাদের মতো করে তাদের ইস্যুগুলি তুলে ধরার চেষ্টা তারা করেছেন এবং সরগরম হয়েছে বিধানসভা, যেখানে শিশু বিক্রির ঘটনাটি বা ইস্যুটি যখন তুলে ধরা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা আগেও বলেছিলাম যে শিশু বিক্রির ব্যাপারটি নিয়ে যখন পত্রপত্রিকায় তুলে ধরা হয়েছিল, পরবর্তীতে উঠে আসলো যে এই শিশু বিক্রি ঘটনাটি যিনি মাতা তিনি এটাকে অস্বীকার করেছেন এবং বলেছেন ওনার ব্যক্তিগত বা পারিবারিক অসুবিধার কারণে তিনি কিছুদিনের জন্য শিশুকে প্রতিপালনের জন্য তিনি রেখেছিলেন। যাই হোক, সত্য মিথ্যা গোটা বিষয়টি পাবলিক জানে এবং স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এখানে রয়েছে, স্পষ্ট কোনো তথ্য কিন্তু উঠে আসেনি। যাই হোক, এই অধিবেশনের তৃতীয় দিনে প্রথমবারের মতো যখন বিধায়ক হয়ে 20 বক্সনগর কেন্দ্র থেকে তোফাজ্জল হোসেন তিনি উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়ে অর্থাৎ 30,000-এর ভোটে তিনি জয়ী হয়েছিলেন। এই যাবৎকালের একটা বড় ধরনের রেকর্ড বলা যায় বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হওয়ার ক্ষেত্রে। কিন্তু মঙ্গলবার কথা বলতে গিয়ে তোফাজ্জল হোসেন দীর্ঘক্ষণ যিনি বক্তব্য রাখছিলেন, তিনি ওনার বক্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতীয় ক্ষেত্রে বা দেশের উন্নয়নে যে কাজ করছেন তা তিনি ধন্যবাদ জানিয়েছেন, এপ্রিসিয়েট করেছেন এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু বক্তব্য রাখতে গিয়ে মাঝখানে তিনি খেই হারিয়ে ফেলেন এবং স্থানীয় ইস্যু, পাবলিকের কথা, জনগণের সমস্যার কথা না বলে তিনি কিন্তু একটা রাজনৈতিক বক্তব্যের মতো, বক্তৃতার মতো, জনসভার বক্তৃতার মতো তিনি বক্তব্য শুরু করতে লেগেছিলেন এবং একটা সময় তিনি খেই হারিয়ে ফেলেন। এখানে খেই হারিয়ে তিনি গোটা বিষয়টিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান যারা রয়েছেন বিধানসভা সদস্য একটা গুলিয়ে ফেলার মতো অবস্থা কিন্তু তৈরি করেছিলেন তিনি। মনে হয়েছিল কোথায় একটা অভিজ্ঞতার অভাব অথবা বলা যায় টিআরপি পাওয়ার চেষ্টা, যে এমন একটা বক্তব্য যেখানে প্রশংসা পাওয়ার মতো, যে ফাটিয়ে দেওয়ার মতো অবস্থা, কিন্তু এই ফাটিয়ে দিতে গিয়ে কিন্তু গোটা বিধানসভায় কিন্তু বিরোধী বেঞ্চ থেকে কিন্তু ট্রেজারের দিকে কিন্তু প্রচন্ড পরিমাণ একটা তির্যক বক্তব্য উঠে আসে এবং এটাকে একসময় জিতেন চৌধুরী যিনি এটাকে গরুর খামার বলে বক্তব্য দিতে গিয়ে তিনিও মাঝখানে কিন্তু ফেসে যান এবং ট্রেজারি বেঞ্চ থেকে কিন্তু সিপিএম এর বিধায়ক অর্থাৎ তিনি দলীয় সম্পাদকও দায়িত্বে রয়েছেন, ওনার দিকে কিন্তু তির্যক বাণী ছুটে আছে। অর্থাৎ দুই দিক থেকে কিন্তু একটা এই তোফাজ্জল বাবুর বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু একটা গোটা অধিবেশনে কিন্তু একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একটা দুদিক থেকে কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ কিন্তু উঠে আসে। তবে এই গোটা আলোচনার মধ্য থেকে যা হচ্ছে যে এই বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন উঠছে যে তোফাজ্জল বাবু বা যারা এই ধরনের বিধায়ক বক্তব্য রাখছেন, অন্যদিকে বিশালগড়ের যিনি ছিলেন সুশান্ত দেব, তিনি স্পষ্টভাবে এলাকার ডেভেলপমেন্ট, রাজ্যের উন্নয়ন নিয়ে জনগণের স্বার্থে তিনি কথা বলেছেন, সুন্দর মাধুর্যপূর্ণ বক্তব্য রেখেছেন। কিন্তু বিধানসভা ভবনে যখন দেখেন রতনলাল নাথ থেকে শুরু করে সুদীপ রায় বর্মন থেকে শুরু করে অন্যান্য বিধায়করা যখন সরগরম করে তুলেন, তখন কিন্তু অনেক বিধায়ক বা মন্ত্রী যারা রয়েছেন, প্রণজিৎ সিংহ রায় থেকে শুরু করে অনেকেই রয়েছেন যেখানে তারা কিন্তু এই বিধানসভাতে কিন্তু এই ধরনের তাদের আচরণ কিন্তু লক্ষ্য করা যায় না। তবে একটা দিক থেকে বলা যায় যে বিধানসভা অধিবেশন মানেই কিছুটা আক্রমণ প্রতি আক্রমণ না ঘটলে সেই অধিবেশনটা জমে ওঠে না। কিন্তু এদিন জমাতে গিয়ে তোফাজ্জল বাবু কিন্তু যে ধরনের উৎপাটাং বক্তব্য শুরু করে দিলেন, যেভাবে খেই হারিয়ে ফেললেন, এটা কিন্তু বলাই যায় যে এই টিআরপি বাড়াতে গিয়ে বা কোথাও একটা ফাটিয়ে দেওয়ার মতো একটা অবস্থা করতে গিয়ে কিন্তু অধিবেশনের গরিমা কিন্তু নষ্ট হয় এবং মূল আলোচনাগুলো কিন্তু উঠে আসে না। তিনি ওনার এলাকার কোনো সমস্যা নিয়ে কথা বলতে দেখা যায়নি, ওনার নিজস্ব যে বিধায়ক এলাকা রয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে দেখা যায়নি এবং তিনি মাঝে মাঝে রাজ্যপালের বক্তব্যকে একটা অন্যভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন যে এই 1 ঘন্টার বক্তব্য যথেষ্ট নয়, এই 1 ঘন্টার বক্তব্যে সবকিছু উঠে আসেনি। তিনি সেখানে রাজ্যপালের বক্তব্যের সাপোর্ট করতে গিয়ে, সমর্থন করতে গিয়ে অনেকটা বিরোধিতার মতো করে তিনি বসেছিলেন। তো এই যে যারা টিআরপি বিধায়কের মতো অবস্থা, যারা টিআরপি বৃদ্ধির কথা আমরা বলছিলাম যে বক্তব্য জনগণের না হয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে, নিজেকে জাহির করতে গিয়ে কিন্তু তারা খেই হারিয়ে ফেলছেন এবং বিধানসভার গরিমা কিন্তু অনেক ক্ষেত্রে তারা নষ্ট করার চেষ্টা করছেন। এটা একটা নির্বাচনী জনসভায় কিন্তু পরিণত করার চেষ্টা করা হয়।
তো অবশ্যই এই বিষয়টি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা বাকি দুদিনের অধিবেশনের দিকে আমরা নজর রাখছি, কি ধরনের ডেভেলপমেন্ট হয়। অবশ্যই এখানে শিক্ষা স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আরক্ষা দপ্তর নিয়ে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে 6,000-এর উপরে প্রায় 7,000-এর কাছাকাছি কিন্তু পোস্ট খালি রয়েছে, অর্থাৎ বেকারদের জন্য অবশ্যই সুখবর। এবং নার্স নিয়োগ করা হবে, প্যারামেডিক্যাল এবং চিকিৎসক নিয়োগ করা হবে, এগুলি নিঃসন্দেহে ভালো খবর রয়েছে। তবে আগামী দিনে অধিবেশনগুলিতে যারা বিধায়ক, নব্য বিধায়করা রয়েছেন, তাদের এই কথাটা মাথায় রাখা দরকার যে এই অধিবেশন, সেখানে এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, সেখানে মানুষের সমস্যাগুলি তুলে ধরলে পরে আখেরে জনগণ উপকৃত হবে এবং শাসক অর্থাৎ ট্রেজারি বেঞ্চের দিকে যখন বিরোধীরা প্রশ্ন তুলবে, সেই প্রশ্নগুলির পুঙ্খানুপুঙ্খ সঠিক তথ্য দিয়ে জবাব দিলে কিন্তু রাজ্যে মানুষ উপকৃত হতে পারে মনে করা হয়। এবং সেক্ষেত্রে সেই সকল বিধায়ক বা মন্ত্রীদেরও পরিপক্কতা এবং দক্ষতা এবং তাদের বিচক্ষণতা কিন্তু জনগণের কাছে উঠে আসে। তো আজকের আচরণটা এখানে রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা কি বলছে, অশ্লীল ভাষা, আমরা নাকি কি বলে জুমলা। আমি আমার শ্রদ্ধেয় এখানে প্রশ্ন করতে চাই, আমি যে এখন কথাটা বললাম, পৃথিবীর সর্বপ্রথম ভারত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে দক্ষিণ ভারতে চন্দ্রযান 3 গেছে, সেটা কি জুমলা? বন্ধুরী সংস্থাকে রামনন্দী করার কথা আসছি, এটার উত্তর দিন। যারা পৃথিবী কাঁপিয়ে দিয়ে আজকে দেখিয়ে দিল আমরা পারি, ভারতবর্ষ কোথায়, এটাকে জুমলা বলুন না? একবারও তো মুখে আসলো না যে এটা ভারতবর্ষের জন্য হয়েছে, এটা কি নরেন্দ্র মোদীর একের ক্রেডিট, এই 150 কোটি ভারতবাসীর ক্রেডিট? কই, আপনার তো ভারতবাসী, কারণ আপনি ভারতবাসী হতে পারেন না, আপনার তো আরেক দেশের সেলুট করেন, সবসময় বিদেশকে সেলুট দিয়ে আসছে। নরেন্দ্র মোদী হলো বিশ্বকে আবাসন দাঁড়িয়ে তার মর্জি মতো বিশ্বকে চালাচ্ছে, সেটা নরেন্দ্র মোদী। কারণ ওই যে লেনিন, ওই যে কার্ল মার্কস, তাদের মৃত্যুদিন পালন করে ত্রিপুরা রাজ্যে। আমি প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে, ভারতবর্ষের কোন মা ওই লেনিনকে জন্ম দেয়নি, ভারতবর্ষের কোন মা ওই কার্ল মার্কসকে জন্ম দেয়নি, দিয়েছে ওই চীনের দল, রাশিয়ার দালাল। তারা ওই দিন আসেন এই কারণে, তারা চীনের দল, তারা রাশিয়ার দালাল, ভারতবর্ষের উন্মুখে ওই চীনের দালালি করছে, যার জন্য বলছি আমার মুখ্যমন্ত্রীকে আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি দিয়ে যান। কারণ ত্রিপুরা রাজ্যে আবাল বৃদ্ধ বনিতা 31 2018 নির্বাচনে ওই চীনের দলকে এই চারগুলো খালি করে দেবে, একটা লাগবে না। এটা কি বিধানসভা বলছি, কোন খোয়ারিটা? যার জন্য বলছি কি